হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়োলিভ ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। তো আমাদের প্রিভিয়াসে জিএনএম এএনএমের এক্সাম হওয়ার কথা ছিল। জিএনএম এএনএমের এক্সাম হওয়ার কথা ছিল, কিন্তু এক্সামটা পোস্টপন হয়ে গেছে। তো আমরা এই যে মাঝে গ্যাপ, মানে আগামী যে জিএনএম যে এক্সামটা হবে, সেই এক্সামের আগে আমরা কিন্তু পুরো ক্লাস 9-10 এর বায়োলজি বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার টপিক ওয়াইজ কমপ্লিট করো। এখানে শুধু এমসিকিউ না, মোটামুটি বলতে পারো ওয়ান শট টাইপের আমরা কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কমপ্লিট করব, ঠিক আছে? তো আজকে তার হচ্ছে আমাদের ক্লাস 9-এর ফার্স্ট চ্যাপ্টার জীবন ও তার বৈচিত্র্য এর ওয়ান শট কমপ্লিট করব আমাদের এই 2024-এর যে জিএনএম এএনএম এক্সাম তার জন্য। ক্লিয়ার? তাহলে আমরা এটা কিন্তু খুব তাড়াতাড়ি কমপ্লিট করবো, কারণ আমাদের হাতে কিন্তু সময় খুবই কম। তাহলে আমাদের আজকে ফার্স্ট এই চ্যাপ্টার পড়তে গিয়ে জীবনের মূল বৈশিষ্ট্য কী, জীবন কাকে বলে, জীবন কাকে বলে, তাহলে প্রথমে জীবন হতে গেলে পরে কোনো কিছুর, তাহলে প্রথমে রিপ্রোডাকশন বা জনন করতে হবে। জনন মানে কি? কোনো একটা জীব থেকে আর একটা জীবের উদ্ভব হওয়াকে বলা হয় জনন। এই জননের মাধ্যমে কি করছে? এই জননের মাধ্যমে অ্যাকচুয়ালি হয় সংখ্যা বৃদ্ধি। হয়। এই সংখ্যা বৃদ্ধি যদি দেখি, এবার তাহলে জনন কি স্পেসিফিক ক্যারেক্টার? মানে যারা জনন করতে পারবে না তারা জীব নয়, না, জনন না করতে পারলেও কিন্তু তারা জীব। তাহলে জনন কখনোই একদম অ্যাপ্রোপ্রিয়েট হয় না, ঠিক আছে? তারপর এই জনন আবার দু রকমের, একটা হচ্ছে সেক্সুয়াল, একটা হচ্ছে অ্যাসেক্সুয়াল। সেক্সুয়াল যদি বলি, তাহলে সেক্সুয়াল বললে পারে সেখানে একটা স্ত্রী গ্যামেট থাকবে, প্লাস একটা পুং গ্যামেট থাকবে। এই দুটোর মিলনের ফলে কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশন হবে, ঠিক আছে? কিন্তু যদি আমরা চলে যাই অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে কিন্তু যে কোনো একটা ইন্ডিভিজুয়াল হলেই, মানে সেটা হতে পারে স্ত্রী অথবা পুরুষ, এদের বডি থেকেই কিন্তু অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হতে পারে। যদি বলি অ্যাসেক্সুয়াল মানে অযৌন জননের একক হচ্ছে রেণু, আর যৌন জননের এককে গ্যামেট। তারপরে চলে যায় সেকেন্ড যে আমাদের বৈশিষ্ট্য জীবনের, সেটা হচ্ছে আমাদের বিপাক। সেকেন্ড বৈশিষ্ট্য হচ্ছে বিপাক মানে কি? আমাদের দেহে যে সমস্ত বিক্রিয়াগুলো হচ্ছে সবগুলোকে একসাথে বলা হয় বিপাক। তাহলে বিপাকের মধ্যে কি কি আছে? খাদ্য গ্রহণ, পরিপাক, তারপর হচ্ছে শ্বসন, আত্তীকরণ এবং অপাচ্য অংশের বহিষ্করণ। তার মানে খাবার খাওয়া, খাবারটাকে ভেঙে দেওয়া, এবং সেই ভেঙে দেওয়ার পরে তারপরে সেই খাবারের মধ্যে থেকে যে খাদ্য উপাদানগুলো হলো সেগুলোকে শ্বসন করা, ঠিক আছে, অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে। তারপরে সেটাকে আত্তীকরণ করা মানে ইউটিলাইজ করা, এবং যেটা এক্সট্রা থেকে গেল তাকে বাইরে বের করে দেওয়া হচ্ছে আমাদের মেটাবলিজম। এইবার এই বিপাক আবার দু রকমের হয়, একটা হচ্ছে উপচিতি বিপাক, একটা হচ্ছে অপচিতি বিপাক। একটা উপচিতি, একটা হচ্ছে অপচিতি। উপচিতি বিপাক কাকে বলে? যে বিপাকে জীবদেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায় তাকে উপচিতি বিপাক বলে। উপচিতি বিপাক কাকে বলে? যে বিপাকে শুষ্ক ওজন বৃদ্ধি পায়। যেমন তাহলে উপচিতি বিপাকে ড্রাই ওয়েট বাড়ে, তাহলে উপচিতি বিপাকে হচ্ছে শুষ্ক ওজন বৃদ্ধি পায়, আর অপচিতি বিপাকে শুষ্ক ওজন হ্রাস পায়, তাহলে সেটা হচ্ছে অপচিতি বিপাক। যদি উপচিতি বিপাকের উদাহরণ দেয়, তাহলে আমরা বলবো কি?
সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষ হচ্ছে উপচিতি বিভাগ। অপচিতি বিভাগের উদাহরণ যদি দিই আমরা, তাহলে আমরা বলবো হচ্ছে রেচন। ক্লিয়ার? তারপরে চলে যায়, তাহলে 3 নম্বর বৈশিষ্ট্য কি জীবনের 3 নম্বর বৈশিষ্ট্য যদি দেখি রেসপন্স। রেসপন্স কীরকম, তোমাকে যদি বাইরে থেকে কেউ খোঁচা দেয় বা বাইরে থেকে কোনো পিন ফুটে গেল তোমার পায়ে, তাহলে কিন্তু তুমি সাথে সাথে কি পাটাকে সরিয়ে নিবে, এটাকে বলা হয় রেসপন্স। ঠিক আছে? তাহলে রেসপন্স এগেনস্ট স্টিমুলি, তার মানে কি যদি কারোর জীবন থাকে তাহলে কিন্তু তারা রেসপন্স করবে। এটাও কখনোই স্পেসিফিক ক্যারেক্টার হতে পারে না, এটারও ব্যতিক্রম থাকে। যাই হোক, এই যে যে রেসপন্স করবে, তুমি কেন রেসপন্স করলে, তার মানে বাইরে থেকে যেটার জন্য তুমি রেসপন্স করলে, তোমার চোখে লাইট মারা হলো, তাহলে তুমি লাইটের জন্য রেসপন্স করলে, তাহলে লাইটটাকে বলা হবে কি, লাইটটাকে বলা হবে উদ্দীপক বা স্টিমুলি। উদ্দীপক বা স্টিমুলি। এবং এই উদ্দীপকগুলো আবার দু রকমের হয়। যদি বলি এই উদ্দীপকগুলো আবার দু রকমের হয়, একটা হচ্ছে এক্সটার্নাল মানে বাহ্যিক, বাহ্যিক, আর একটা হচ্ছে অভ্যন্তরীণ। বাহ্যিক উদ্দীপক আমাদের দেহের বাইরে থেকে যে সমস্ত উদ্দীপকগুলো কাজ করে সেগুলো বাহ্যিক, যেমন আলো, আলো হচ্ছে বাহ্যিক, তাপ, এগুলো হচ্ছে বাহ্যিক। অভ্যন্তরীণ উদ্দীপক যদি দেখি তাহলে হচ্ছে সেটা হচ্ছে হরমোন। হরমোন অভ্যন্তরীণ উদ্দীপক, যার জন্য আমাদের বডি সাড়া দিচ্ছে, যেমন আমাদের দাড়ি মোচ গজাচ্ছে। তারপরে যদি চলে যায় গ্রোথ, তাহলে জীবন থাকলে পরে কিন্তু তার বৃদ্ধি হবেই, বৃদ্ধি হবে, জীবন থাকলে পরে বৃদ্ধি কমপ্লিট হবেই। এইবার এইটাও কিন্তু স্পেসিফিক কোনো বৈশিষ্ট্য নয়, কারণ অন্যান্য যেগুলোর জীবন নেই তাদেরও কিন্তু বৃদ্ধি হচ্ছে। সেই জন্যেই আমরা এখানে আবার ভাগ করছি বৃদ্ধি দু রকমের, একটা হচ্ছে এক্সটার্নাল গ্রোথ। যেমন আমরা জানি মাউন্ট এভারেস্টের উচ্চতা বাড়ছে, মাউন্ট এভারেস্টের উচ্চতা বাড়ছে, তার মানে এগুলো হচ্ছে এক্সটার্নাল গ্রোথ, বাইরে থেকে কোনো পদার্থ জমা হয়েও উচ্চতা বাড়ছে। এটা কিন্তু কখনো লাইফের বৈশিষ্ট্য হতে পারে না। তাহলে আমাদের যদি জীবন থাকে, মানে যাদের জীবন আছে তাদের সবসময় ইন্টারনাল গ্রোথ হবে বা অভ্যন্তরীণ, অভ্যন্তরীণ বৃদ্ধি হবে, কিন্তু বৃদ্ধি হবে। তার মানে আমাদের ভেতরের কোষের সংখ্যা বাড়বে। কিভাবে বৃদ্ধি হবে? কোষের সংখ্যা বাড়বে, সংখ্যা বাড়বে, বাড়বে। আর কি হবে? কোষের, কোষের আকার বাড়বে, আকার বৃদ্ধি পাবে। ক্লিয়ার? তাহলে এভাবে গ্রোথ হতে পারে। এইবার যদি আমরা চলে যাই স্পেসিফিকভাবে আর একটু, তাহলে জীব ও জড়ের মধ্যে পার্থক্য। জীব রিপ্রোডাকশন করতে পারে, জড়ও রিপ্রোডাকশন করতে পারে না। জীবের গ্রোথ হয়, জীবের গ্রোথ হয়, বা সেটা কীরকম গ্রোথ হয়? অভ্যন্তরীণ বা ইন্টারনাল গ্রোথ, ইন্টারনাল গ্রোথ। আর জড়োর কি হয়? এক্সটার্নাল, এক্সটার্নাল গ্রোথ হয়। তারপর চলে আসি লোকোমোশন। জীব কিন্তু অলওয়েজ লোকোমোশন করতে পারে, তার মানে লোকোমোশন করতে পারে, এক্সেপশন আছে, এক্সেপশন আছে। জড়ো কিন্তু লোকোমোশন করতে পারে না। আচ্ছা, এনার্জি ইউজ, জীব এনার্জি ইউজ করতে পারে, জড়ো এনার্জি ইউজ করতেও পারে না, তৈরি করতে পারে না। রেসপন্স, জীব উদ্দীপনায় সাড়া দেয়, জড়ো কিন্তু উদ্দীপনায় সাড়া দেয় না। ক্লিয়ার? তারপরে চলে যায় যে আমাদের এই পৃথিবীতে জীবন কীভাবে এসে, যদি আমরা যদি দেখি আমাদের পৃথিবীর জন্ম যদি দেখি, তাহলে 4.5 মিলিয়ন বছর আগে। ঠিক আছে? এত বছর আগে আমাদের পৃথিবীটা জন্ম হয়েছে। এবার আর পৃথিবীতে যখন প্রাণের উৎপত্তি হয়েছে কত? 3.5। তার মানে আমাদের পৃথিবীটা তৈরি হওয়ার প্রায় 100 মিলিয়ন বছর আগে, মানে সরি 100 মিলিয়ন বছর পরে কিন্তু পৃথিবীতে প্রথম প্রাণের সৃষ্টি হয়েছে। ঠিক আছে? এইবার এই যে এই প্রাণ সম্পর্কে আমাদের একজন বিজ্ঞানী বলেছেন, দ্য অরিজিন অফ লাইফ অন আর্থ, মানে এটা হচ্ছে একটা বুকসের নাম, বইয়ের নাম, এটা হচ্ছে একটা বইয়ের নাম। এই বইটা কে লিখেছে? আলেকজান্ডার ওপারিন। এই বইটা কে লিখেছেন? আলেকজান্ডার ওপারিন। তার মানে তোমাদের কোশ্চেন আসতে পারে যে দ্য অরিজিন অফ লাইফ অন আর্থ, এই বইটার লেখককে? তাহলে আমরা কি বলবো? আলেকজান্ডার ওপারিন। তারপরে আমাদের পৃথিবীতে, আমাদের পৃথিবী অ্যান্ড প্রাণ কীভাবে তৈরি হয়েছে, তাহলে আমি একটু আগেই বললাম যে আমাদের পৃথিবী তৈরি হয়েছে 4.5 মিলিয়ন ইয়ার এগো। এইবার এই সময় আমাদের পৃথিবীর
যে টেম্পারেচার ছিল সেটা হচ্ছে 5000 থেকে 6000 ডিগ্রি সি। তার মানে বুঝতেই পারছো যে আমাদের পৃথিবীটা কত টেম্পারেচার ছিল। এই সময় আমাদের পৃথিবীতে কোনো হাইড্রোজেন, আমাদের এই সময় পৃথিবীতে কোনো হাইড্রোজেন, তারপর কোনো কার্বন, কোনো অক্সিজেন অ্যান্ড কোনো নাইট্রোজেন ফ্রি কন্ডিশনে ছিল না। তাহলে এই সময় আমাদের পৃথিবীতে কোনো হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন, নাইট্রোজেন ফ্রিতে অবস্থায় ছিল না, এগুলো গ্যাসিয়াস কন্ডিশনে ছিল, কিন্তু অন্যগুলোর সাথে মিশে ছিল। যেমন এই নাইট্রোজেন মিশে নাইট্রোজেন ডাইঅক্সাইড, তারপরে হাইড্রোজেন আর অক্সিজেন মিশে জল তৈরি করেছিল, কিন্তু জলটাও কী ছিল, ভ্যাপুর কন্ডিশনে ছিল, বাষ্প আকারে ছিল। মিথেন, অ্যামোনিয়া এইগুলো ইনঅর্গ্যানিক রূপে ছিল, ইনঅর্গ্যানিক রূপে ছিল, কিন্তু অর্গ্যানিকে ছিল না। যদি অর্গ্যানিকে হতো তাহলে প্রাণের উদ্ভব হয়ে যেত, সেই ইনঅর্গ্যানিকে ছিল, সেই জন্য কিন্তু প্রাণের উদ্ভব হয়নি। এইবার এই প্রাণের উদ্ভব হতে গেলে পরে, ইনঅর্গ্যানিক থেকে অর্গ্যানিকে প্রাণের উদ্ভব হতে গেলে পরে, এই উদ্ভব হওয়া নিয়ে কিছু বিজ্ঞানী কিছু ফর্মুলা আবিষ্কার করেছে। লাইক যেমন ফার্স্ট বলছে যে কীভাবে এই ইনঅর্গ্যানিক কম্পাউন্ডগুলো থেকে, পদার্থগুলো থেকে অর্গ্যানিক বা প্রাণের তৈরি হচ্ছে। ফার্স্ট আমাদের যে বিজ্ঞানী হ্যালডেন হট ডাইলুট স্যুপ আবিষ্কার করেন, বা যেটাকে বলে প্রিবায়োটিক স্যুপও বলা হয়। এই হট ডাইলুট স্যুপ কি বলছে, পৃথিবী যেহেতু প্রথম অবস্থায় খুব গরম ছিল, এবার এই গরম পৃথিবীর জল আস্তে আস্তে, গরম পৃথিবীটা যখন আস্তে আস্তে ঠান্ডা হতে থাকে, ঠান্ডা হলে পরে জলীয় বাষ্পগুলো জমে নিচু জায়গায় জমতে থাকে, এবং এই গ্যাসগুলো মিলে কি করে, একটা জলের মধ্যে, এই গরম জলের মধ্যে ভাসতে থাকে, ঠিক আছে, আর অনেকটা দেখতে স্যুপের মতন, ঠিক আছে। আর যেহেতু তখনকার টেম্পারেচার 5000 থেকে 6000 ছিল, ঠিক আছে, তাহলে এই গরম জল ছিল, তাহলে গরম জলের মধ্যে এইভাবে প্রোটিন কম্পাউন্ডগুলো ভাসতে থাকে। এটাকে বলা হয় হট ডাইলুট স্যুপ। এটার নামকরণ করেছে বিজ্ঞানী হ্যালডেন, এটার নামকরণ করেছে বিজ্ঞানী হ্যালডেন। এবং এই হ্যালডেন যখন এইটার নামকরণ করলো, তখন কি বলেছে পরবর্তী বিজ্ঞানী আমাদের ফক্স, বলেছে কি যে এই যে হট ডাইলুট স্যুপ, এই হট ডাইলুট স্যুপের মধ্যে দিয়ে যে জলের মধ্যে যে প্রোটিনগুলো ভাসমান অবস্থায় ছিল, তারা কী হলো, পরস্পরের সঙ্গবদ্ধ হলো, মানে একটার কাছে আর একটা আসে, একটা জোটবদ্ধ অবস্থা তৈরি করলো, সেটাকে বলা হয় কোয়াসারভেট। আর এই কোয়াসারভেট নামকরণ করেন বিজ্ঞানী ফক্স। এবার তারপরে এই কোয়াসারভেটের উপরে যখন দ্বিস্তরী পর্দা তৈরি হলো, তার নাম মাইক্রোস্ফিয়ার, তার নাম কী হয়ে গেলো, মাইক্রোস্ফিয়ার। এই মাইক্রোস্ফিয়ার কে নামকরণ করেন, ওফারিন নামকরণ করেন। এবং এই মাইক্রোস্ফিয়ারের ভেতরে যখন নিউক্লিক অ্যাসিড তৈরি হয়ে গেলো, তখন সেটাকে বলা হয় আদি সেল বা প্রোটোবায়ন, ঠিক আছে। তাহলে সেটাকে বলা হচ্ছে আদি সেল বা প্রোটোবায়ন। এইবার চলে আসি আমাদের আরেকটা ফর্মুলা, যেটাকে বলা হয় বায়োজেনেসিস। বায়োজেনেসিস কী হচ্ছে বলছে, এতক্ষণ আমরা পড়লাম কেমোজেনেসিস। কেমোজেনেসিস মানে কি, ইনঅর্গানিক কম্পাউন্ড থেকে, ইনঅর্গানিক থেকে কিসে কনভার্ট হলো, অর্গানিকে, মানে অজৈব থেকে কিসে কনভার্ট হলো, জৈবতে কনভার্ট হলো। এই পদ্ধতিকে বলা হয়েছে কেমোজেনেসিস, কিন্তু আমরা এখন পড়বো বায়োজেনেসিস কি বলছে, বায়োজেনেসিস যদি দেখি, বলছে আদি কোষ থেকে অ্যাডভান্স ইউক্যারিওটিক কোষে তৈরি হওয়ার পদ্ধতির নাম হচ্ছে বায়োজেনেসিস। তার মানে কোনো বায়োলজিক্যাল প্রোডাক্ট থেকে আরও কম্পাউন্ড বায়োলজিক্যাল প্রোডাক্টে তৈরি হওয়াকে বলা হচ্ছে বায়োজেনেসিস। তারপরে যদি চলে আসি নগ্নজিন কাকে বলে, বলছে যে প্রোটিনবিহীন আরএনএ যেটা নিজেই নিজেকে তৈরি করতে পারে, তাকে বলা হয় নগ্নজিন। তাহলে নগ্নজিন কি, যে আরএনএর মধ্যে প্রোটিন থাকছে না এবং নিজেই নিজেকে তৈরি করতে পারছে, তখন সেটাকে বলা হয় নগ্নজিন। তারপরে চলে আসি জীবের বৈচিত্র্য এবং তার উৎস, যে আমাদের তারপরের পার্টটা, জীবের বৈচিত্র্য কাকে বলে, বলছে আমাদের পৃথিবীতে আর্থে নানান ধরনের জীব আছে। তাহলে আমাদের পৃথিবীতে বা আর্থে নানান রকমের জীব আছে। এই যে আমাদের পৃথিবীতে নানান রকমের জীবের মধ্যে যে ভ্যারিয়েশন বা পার্থক্য, এইটাকে বলা হয় জীব বৈচিত্র্য, ঠিক আছে। এবার এই জীব বৈচিত্র্য কীভাবে তৈরি হয়, এই জীব বৈচিত্র্য জননের দ্বারা তৈরি হয়। ফার্স্ট অফ জননের দ্বারা তৈরি হয়। কীভাবে জননের দ্বারা তৈরি হবে, যে ধরে নাও বাবা হচ্ছে কালো, আর মা হচ্ছে
ফর্সা। তাহলে এই বাবার মা থেকে যে বাচ্চা তৈরি হবে সেই বাচ্চা নতুন একটা ক্যারেক্টার ডেভেলপ করতে পারে। তাহলে দেখো দুটো আলাদা আলাদা বৈশিষ্ট্য মিলনের ফলে কী হচ্ছে, নতুন একটা বৈশিষ্ট্য প্রকাশ হচ্ছে। তাহলে কি ভ্যারিয়েশন বাড়লো বা বৈচিত্র্য বাড়লো। এবার এই জনন আবার জননের দ্বারা হলে পরেও কিন্তু দুরকমভাবে হয়। একটা হচ্ছে ক্রসিং ওভার। ক্রসিং ওভার আমরা পড়েছি। ক্রসিং ওভার মানে কি, যখন একটা বৈশিষ্ট্য মানে দুটো বৈশিষ্ট্য, এই যে বাবার বৈশিষ্ট্য আর মায়ের বৈশিষ্ট্য মিলে যাচ্ছে, সেটাকে ক্রসিং ওভার বলা হচ্ছে। কিংবা অনেক সময় গ্যামেটের জন্য, গ্যামেটের ভ্যারিয়েশনের জন্য হয়ে থাকে। গ্যামেটের ভ্যারিয়েশন আমি কি বললাম, যে বাবা লম্বা মা বেটে, এবার বাচ্চা হয়েছে মিডিয়াম, ঠিক আছে। তাহলে এটাও কি হচ্ছে, গ্যামেটের ভ্যারিয়েশনের জন্য, যেন বাবার গ্যামেটের মধ্যে স্পামের মধ্যে সমস্ত ক্যারেক্টারগুলো বজায় ছিল। আর একটা চলে আসে মিউটেশন। মিউটেশনটা কি, মিউটেশনটা কিছুই না, সাডেনলি চেঞ্জ ইন জেনেটিক ম্যাটেরিয়াল। তাহলে যদি হঠাৎ করে আমাদের জেনেটিক ম্যাটেরিয়াল মানে ডিএনএ আরএনএর মধ্যে যদি কোনো পরিবর্তন চলে আসে, এর নাইট্রোজেনের মধ্যে বা নাইট্রোজেন বেসের মধ্যে যদি কোনো পরিবর্তন চলে আসে, তখন আমাদের ক্যারেক্টার বা বৈশিষ্ট্যও চেঞ্জ হয়ে যায়। এই জন্য কিন্তু আমাদের অনেক সময় ভ্যারিয়েশনগুলো চলে আসে। তারপরে চলে আসে বিচ্ছিন্নতা। বিচ্ছিন্নতা মানে কি, ধরে নাও এই জায়গার মধ্যে সবাই ইয়েলো কালারের, সবাই একসাথে বসবাস করছিল। হঠাৎ করে এরা কি করলো, জায়গা চেঞ্জ করে নিল। এরা বললো যে না, আমরা থাকবো না। তার মানে কি, দুটো আলাদা আলাদা জায়গায় চলে গেল। এরা কি করলো, আগের কন্ডিশনে ছিল, এবার নতুন এরা ইয়েলোরা নিজেদের মধ্যে বংশ বিস্তার করে কি করলো, নতুন একটা পার্থক্য তৈরি করে দিল, ঠিক আছে। তাহলেও সেখানে বিচ্ছিন্নতাতে আমাদের মধ্যে ভ্যারিয়েশন আসছে, ঠিক আছে। আর একটা কিছু প্রাকৃতিক নির্বাচন, অনেক সময় প্রাকৃতিক নির্বাচনের জন্য ভ্যারিয়েশন আসে। কীরকম, ধরে নাও যে এই যে যেমন আমরা যদি বলি ডাইনোসর্স কিন্তু পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে গেছে, মানে প্রকৃতি ওকে নির্বাচন করেনি বা ওকে ফেভারেবল কন্ডিশন দেয়নি প্রকৃতি, ঠিক আছে। তাহলে যদি কোনো অর্গানিজমকে প্রকৃতি ফেভারেবল কন্ডিশন বা উপযোগী পরিবেশ দেয়, তখন সে বেশি অ্যাডভান্স হয়ে যাবে। আর যে বেশি অ্যাডভান্স হবে সে সবসময় নির্বাচিত হবে। তার মানে কি, সে নতুন বৈশিষ্ট্য উদ্ভব করবে, তাই তো। এবার তারপরে চলে আসি বায়োলজি শব্দের মানে অর্থ কী। বায়ো মানে হচ্ছে লাইফ, বায়ো মানে লাইফ। লজি মানে হচ্ছে কি, লজি মানে হচ্ছে জ্ঞান, ঠিক আছে, বা স্টাডি। তার মানে আমাদের জীবন নিয়ে যে স্টাডি, সেটাকে বলা হয় বায়োলজি। এবার কথা হচ্ছে, ওই যে ফার্স্ট বায়োলজি টার্মটা ইউজ করেন কে, ফার্স্ট বায়োলজি টার্মটা ইউজ করেন হচ্ছে ল্যামার্ক। এবং জুলজির ফাদার অফ জুলজি কাকে বলা হয়, বা জুলজির জনক কাকে বলা হয়, অ্যারিস্টটলকে বলা হয় জুলজির জনক, ফাদার অফ জুলজি অ্যারিস্টটল। এইবার আমরা এই বায়োলজিটাকে আর কী কী কাজে ব্যবহার করতে পারি, যদি আমরা সেটা একবার দেখে নিই। তাহলে কী হচ্ছে, বোটানি। যদি বায়োলজি মানে বোটানি কি, যখন কোনো প্ল্যান্ট নিয়ে বা গাছ নিয়ে স্টাডি করব, তখন সেটাকে বলা হয় বোটানি। আচ্ছা, জুলজি কি, যখন বিজ্ঞানের যে শাখায় প্রাণীদের নিয়ে অ্যানিমেল নিয়ে স্টাডি করব, সেটাকে বলা হয় জুলজি। ফিজিওলজি মানে কি, ফিজিওলজি মানে আমাদের দৈহিক গঠন নিয়ে বাহ্যিক গঠন নিয়ে যখন আলোচনা করব, তখন সেটা ফিজিওলজি। অ্যানাটমি হচ্ছে আমাদের অভ্যন্তরীণ গঠন। যেমন তোমরা অনেক সময় পড়বে পোস্টমর্টম মানে কি, অ্যাকচুয়ালি অ্যানাটমি, কারণ আমাদের দেহের ভেতর সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হচ্ছে। হিস্টোলজি কি, তোমাদের এটা হোমওয়ার্ক থাকবে, আমাকে জানাবে। জেনেটিক্স মানে কি, জেনেটিক্স মানে যখন জিন নিয়ে আলোচনা করা হবে বিজ্ঞানের যে শাখায়, সেটা হচ্ছে জেনেটিক্স। মাইক্রোবায়োলজি হচ্ছে বিজ্ঞানের যে শাখায় মাইক্রোবস মানে অণুজীব নিয়ে আলোচনা করা হবে। অণুজীব কোনটা, সেটা ইটস মেবি ব্যাকটেরিয়া, ভাইরাস, ফানজাই, এই সমস্ত জিনিসগুলো নিয়ে আলোচনা করা হবে, তখন সেটাকে বলা হবে মাইক্রোবায়োলজি। অ্যান্ড বায়োকেমিস্ট্রি, তার মানে বুঝতেই পারছো, বায়োলজি প্লাস কেমিস্ট্রি,
বায়োলজি প্লাস কেমিস্ট্রি। তার মানে আমাদের জীবনের মধ্যে বা জীবের মধ্যে যে কেমিক্যাল রিয়াকশানগুলো হয় সেগুলো নিয়ে স্টাডি করাকে বলা হয় বায়োকেমিস্ট্রি। এছাড়াও এই জীবন বিজ্ঞানকে আরও কয়েকটা পার্টে ইউটিলাইজ করা হয়, যেমন এগ্রিকালচার। এগ্রিকালচার মানে কি, আমরা যদি জীবন বিজ্ঞানটাকে উদ্ভিদের বংশবিস্তারের জন্য, উদ্ভিদের ডেভেলপমেন্টের জন্য কাজে লাগাই, তখন সেটাকে বলা হয় এগ্রিকালচার। পিসিকালচার মানে কি, যখন আমরা এই বিজ্ঞানটাকে মাছ চাষের জন্য ব্যবহার করে থাকি, তখন সেটাকে বলা হয় ফিশ বা পিসিকালচার, ফিশারি বা পিসিকালচার। তারপরে সেরিকালচার, যদি আমরা জীবন বিজ্ঞানটাকে রেশম মৎ চাষের জন্য ব্যবহার করে থাকি, তখন সেটাকে বলা হচ্ছে সেরিকালচার। অ্যান্ড লাস্টে বলেছে এপিকালচার। এপিকালচার মানে মৌমাছি নিয়ে যদি চাষাবাদ করি, তখন সেটাকে বলা হচ্ছে এপিকালচার। যদি আমরা এখানে দেখি, আরেকটু যদি ক্লিয়ার করে দেখি, তাহলে দেখো ফার্স্ট এখানে বলেছে যে যদি আমাদের বিজ্ঞানকে কেমিস্ট্রির সাথে ইউটিলাইজ করা হয়, তখন তার নাম হয়ে যাবে জৈব রাসায়ন। ক্লিয়ার? এইবার পদার্থবিদ্যাকে যদি আমি জীবনবিজ্ঞানের সাথে অ্যাটাচ করি, তখন সেটা হয়ে যাবে জীব পদার্থবিদ্যা। যদি পদার্থবিদ্যা, রাসায়নবিদ্যা আর জীববিদ্যাকে একসাথে করি, তাহলে জৈব প্রযুক্তিবিদ্যা। তেমনভাবে যদি রাশিবিদ্যা জীবনবিজ্ঞানের সাথে অ্যাড করি, তখন সেটা হয়ে যাবে বায়োস্ট্যাটিস্টিক্স। আর যদি তথ্য প্রযুক্তিবিদ্যা আমাদের জীবনবিজ্ঞানের সাথে অ্যাড করি, তাহলে বায়ো ইনফরমেটিক। এইভাবে করে আমাদের জীবনবিজ্ঞানগুলোকে অ্যানালাইজ করা হয়। আশা করি সবাই বুঝতে পেরেছো যে আমি কী বলতে যাচ্ছি। ঠিক আছে, তারপরে চলে যাই অ্যাপ্লিকেশন অফ মডার্ন বায়োলজি, যে এই বায়োলজিটাকে কী কী কাজে আমরা ব্যবহার করতে পারি। তাহলে ফার্স্ট যদি আমরা দেখি কৃষিকাজের জন্য আমরা বায়োলজিটাকে কীভাবে ব্যবহার করি, তাহলে দেখব এই বায়োলজি ব্যবহার করে এখন উচ্চ ফলনশীল ধান, বায়োলজি ব্যবহার করে উচ্চ ফলনশীল ধান কী কী, সেটা IR8 মানে ইন্ডিয়ান রিসার্চ এইড, জয়া, রত্না, এই সমস্ত ধান আবিষ্কার করা হচ্ছে, যেগুলো উচ্চ ফলনশীল, খরা প্রতিরোধ করতে পারে, প্রত্যেকটা হার্শ কন্ডিশনে, প্রত্যেকটা আনফেভারেবল কন্ডিশনে এরা বেঁচে থাকতে পারে, সেরকম ধান কিন্তু তৈরি করেছি আমরা এই জীবন বিজ্ঞানটাকে ব্যবহার করে। তাছাড়াও গম তৈরি করেছি, সেটার নাম হচ্ছে সোনারা, তারপর সোনালিকা এক্সেট্রা টাইপের গম আমরা কিন্তু তৈরি করেছি। এই জীবন বিজ্ঞান নিয়ে আমাদের লেটেস্ট আবিষ্কার হচ্ছে বিটি ব্রিঞ্জাল বা বিটি কটন। কেমন সেটা, যে এই জীবন বিজ্ঞানের থ্রুতে আমরা কী করছি, বিভিন্ন ব্যাকটেরিয়ার থেকে তাদের জিনগুলোকে নিয়ে বিভিন্ন উদ্ভিদের মধ্যে প্রয়োগ করছি। তাতে করে কী হচ্ছে, সেই উদ্ভিদগুলো পতঙ্গনাশক হিসাবে কাজ করছে। কীরকমভাবে, ওই উদ্ভিদের গায়ে যদি কোনো পতঙ্গ বসে, তাহলে তারা কিন্তু নিজেই মারা যাচ্ছে। ঠিক আছে, এইভাবে আমরা কৃষিকাজে জীবনবিজ্ঞানটাকে ব্যবহার করছি। তারপরে যদি চলে যায় ঔষধ প্রস্তুতিতে কীভাবে ব্যবহার করি, ঔষধ প্রস্তুতিতে আমরা জীবনবিজ্ঞানটাকে ব্যবহার করছি। যে ইদানিং যে অ্যান্টিবায়োটিক আবিষ্কার করা হচ্ছে, অ্যান্টিভেনম আবিষ্কার করা হচ্ছে, সিরাম আবিষ্কার করা হচ্ছে, এগুলো কিন্তু সমস্ত আমাদের জীবনবিজ্ঞানের পার্ট বা জীবনবিজ্ঞানের থ্রুতেই কিন্তু এগুলো করা হচ্ছে। ইভেন কি আমরা মহাকাশেও কিন্তু থেমে নেই, মহাকাশ বিজ্ঞানেও ক্লোরেল্লা নামক এক ধরনের শৈবাল নিয়ে যাওয়া হয়, যাতে করে কি হচ্ছে, সেই ক্লোরেল্লা শৈবালটা সবচেয়ে বেশি পরিমাণে অক্সিজেন অ্যাবজর্ব করতে পারে, এবং অক্সিজেন না, কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করতে পারে, অক্সিজেন ছাড়তে পারে। সেই জন্য কিন্তু মহাকাশে ক্লোরেল্লা নিয়ে যাচ্ছে। এবং আদার্স ক্ষেত্রে যদি দেখো তুমি জীবনবিজ্ঞানটাকে, মদ বানানোর ক্ষেত্রে, তারপর হচ্ছে চামড়াকে টান করার ক্ষেত্রে, এবং বিভিন্ন শিল্পের ক্ষেত্রে কিন্তু জীবনবিজ্ঞানটাকে ব্যবহার করা হচ্ছে। এবার চলে যায় আমাদের ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি যদি বলি, ফার্স্ট টার্ম ইউজ করেছে কে, পি দ্য কান্ডোলে। ফার্স্ট টার্ম, এই ট্যাক্সোনমি টার্মটা ইউজ করেছে পি দ্য কান্ডোলে। এবার এখান থেকে আরও কয়েকটা দেখে নিই। চিকিৎসা বিজ্ঞানের জনক কাকে বলা হয়, হিপোক্রেটাসকে। আর প্রাণীবিদ্যার জনক কাকে বলা হয়, অ্যারিস্টটলকে। ঠিক আছে, এইবার হিস্টোরিয়া প্ল্যান্টেরিয়াম যে বইটা লেখা হয়েছে, সেটা লিখেছে থিওফ্রাস্টাস, যাকে বলা হয় ফাদার অফ বোটানি। তাহলে তোমাদের কোশ্চেন আসতে পারে, ফাদার অফ বোটানিকে, তাহলে আমাদের থিওফ্রাস্টাস। ফাদার অফ জুলজিকে, তাহলে আমাদের বলবো অ্যারিস্টটল। ঠিক আছে, এইভাবে করে আমরা যাব কিন্তু। তাহলে হিস্টোরিয়া প্ল্যান্টেরাম কে লিখেছে, আমাদের থিওফ্রাস্টাস। আর ন্যাচারালি হিস্টোরি কে লিখেছে, প্লিনি দ্য এল্ডার। প্লিনি দ্য এল্ডার লিখেছে ন্যাচারালিস হিস্টোরি। ক্লিয়ার? আর ক্যারোলাস লিনিয়াস কিন্তু আমাদের ফাদার অফ ট্যাক্সোনমি বলা হয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে ফাদার অফ ট্যাক্সোনমি কাকে বলা হয়, ক্যারোলাস লিনিয়াসকে। তার লেখা দুটো বই, স্পিসিস প্ল্যান্টেরাম আর সিস্টেমা নাচুরি। তাহলে তার দুটো বইয়ের নাম কি, স্পিসিস প্ল্যান্টেরাম এবং সিস্টেমা নাচুরি। এবার চলে আসি আমাদের কম্পোনেন্ট কি, আমাদের ট্যাক্সোনমি যে পড়বো, এই ট্যাক্সোনমিতে কী কী দরকার আছে। ফার্স্ট হচ্ছে আইডেন্টিফিকেশন। কোনো উদ্ভিদ বা প্রাণীকে জানতে গেলে ফার্স্টে কী করতে হবে, তার আইডেন্টিফিকেশন করতে হবে। কীভাবে আইডেন্টিফিকেশন, তার কিছু বৈশিষ্ট্য দিয়ে আইডেন্টিফিকেশন করতে হবে। তাহলে আমাদের ট্যাক্সোনমির ফার্স্ট স্টেপ হচ্ছে আইডেন্টিফিকেশন। আইডেন্টিফিকেশনের পরে তাকে নাম দিতে হবে, তাকে নাম দিতে হবে। সেই নামটা হবে দ্বিপদ নাম।
দ্বিপদ নাম মানে দুটো পদ থাকবে, প্রথমেরটা জেনাস আর তারপরটা স্পিসিস, এই দুটো নাম দিয়ে তাকে নামকরণ করতে হবে। এবং তারপরে যদি চলে যায় এবং লাস্টের বেলা ক্লাসিফিকেশন করতে হবে, তার মানে সেই উদ্ভিদ বা প্রাণীটাকে একটা নির্দিষ্ট কী হচ্ছে সিকোয়েন্স অনুযায়ী সাজিয়ে নিতে হবে, সেটাকে বলা হচ্ছে ক্লাসিফিকেশন। ক্লিয়ার? তারপরে চলে যায় আমাদের এই ট্যাক্সোনমি ইম্পর্টেন্স কী। যদি ট্যাক্সোনমি না থাকতো, তাহলে কি হতো? যদি ট্যাক্সোনমি না থাকতো তাহলে আমরা কোনো গাছ সম্পর্কে সঠিক ধারণা পেতাম না, অ্যাপ্রোপ্রিয়েট কোনো ধারণা পেতাম না। এবং আমরা গাছ সম্পর্কে যদি ধারণা না পাই তাহলে কি হতো? তাহলে কিন্তু আমরা ভুল গাছকে ভুল কাজে ইউজ করে ফেলতাম। ঠিক আছে? এরকম প্রবলেমগুলো হতো, বা একই গাছের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নামে ডাকতো বলে আমাদের কিন্তু কনফিউজিং হতে পারতো। ক্লিয়ার? তারপরে যদি চলে যায় হায়ারার্কি, আমাদের ট্যাক্সোনমির হায়ারার্কি, এই হায়ারার্কিটা উদ্ভাবন করেন হচ্ছে আমাদের ক্যারোলাস লিনাস 1758 সালে। এবার এই হায়ারার্কি মানে কি, যেমন আমরা ম্যাথে ফর্মুলা পড়েছি a+b এর হোল স্কয়ার, এইগুলো দিয়ে কিন্তু পুরো ম্যাথটাকে করা হতো। তেমনভাবে এই হায়ারার্কি দিয়ে কী করবো, আমরা কিন্তু পুরো ট্যাক্সোনমিটাকে ডিফাইন করতে পারবো। যেমন হায়ারার্কির সবচেয়ে উঁচুতে থাকে কিংডমের পরে কে থাকে? ফাইলামের পরে ক্লাসের পরে কে থাকে? ক্লাসের পরে থাকে অর্ডারের পর ফ্যামিলি, তারপরে জেনাস, তারপরে স্পিসিস। তাহলে এই ফাইলামটা কিন্তু কেবলমাত্র অ্যানিমালদের ক্ষেত্রে ইউজ করা হয়, প্ল্যান্টের ক্ষেত্রে ফাইলামটার জায়গায় ডিভিশন ইউজ করা হয়। ঠিক আছে? তাহলে কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস, আর সবচেয়ে ছোটোটা হচ্ছে স্পিসিস। আর এক একটাকে বলা হয় ট্যাক্সন, প্রত্যেকটা পার্টকে কী বলা হচ্ছে? ট্যাক্সন। ক্লিয়ার? এবার চলে আসি দ্বিপদ নামকরণ কে স্টার্ট করেন? ক্যারোলাস লিনাস। দ্বিপদ নামকরণ কি? যে দুটো পদ দিয়ে নামকরণ করতে হবে, প্রথম পদটা হবে জেনাস আর দ্বিতীয় পদটা হবে স্পিসিস। প্রথম পদটা কী হবে? জেনাস, দ্বিতীয়টা হবে স্পিসিস। আর এই নামকরণের সমস্ত নিয়মাবলী লেখা আছে ICBN, তার মানে ICBN-এর পুরো নাম কি? ইন্টারন্যাশনাল কোড of botanical nomenclature। আর যদি ICBN হয় তাহলে সেম হবে, ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যালের জায়গায় চেঞ্জ হয়ে হবে জুলজিক্যাল নমেনক্লেচার। ক্লিয়ার? এই বইগুলোর মধ্যে সমস্ত কিছু নিয়মকানুন লেখা থাকে। এবার চলে আসি যে দ্বিপদ নামকরণের নিয়মাবলীগুলি কী কী। তাহলে ফার্স্ট কথা হচ্ছে যে এই যে দ্বিপদ নামকরণের ফার্স্ট কথা হচ্ছে যে প্রথম লেটারটা হবে, মানে প্রথম ওয়ার্ডটা হবে জেনাস, তারপরটা হবে স্পিসিস। আর এই দ্বিপদ নামকরণটা ল্যাটিন ভাষায় লিখতে হবে আর ইটালিক হরফে লিখতে হবে। দ্বিপদ নামকরণ লিখার পরে সেটাকে আন্ডারলাইন করতে হবে। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। তাহলে এটা হচ্ছে একটা সায়েন্টিফিক নেম। নামের প্রথম অক্ষর কিন্তু সবসময় ক্যাপিটাল দিতে হবে। জেনাসের নামের প্রথম অক্ষর ক্যাপিটাল আর স্পিসিসের নামের ফার্স্ট লেটার হচ্ছে স্মলে। দুটো কী ভাষায় লিখতে হবে? ল্যাটিন ল্যাঙ্গুয়েজে লিখতে হবে, ইটালিক হরফে। ঠিক আছে? আর যদি না লিখতে পারি তাহলে কী হচ্ছে? আন্ডারলাইন করে দিতে হবে। ইভেন যে গাছটা করা হয়েছে, গাছটা যে আবিষ্কার করেছে তার নাম পাশে লিখতে হবে। যেমন মানে লিনিয়াস এই গাছের নামকরণটা করেছে। ক্লিয়ার? এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে দুটো আলাদা যদি সায়েন্টিস্ট একই গাছ নিয়ে রিসার্চ করে, তাহলে সবচেয়ে আগে যে গাছের সমস্ত কিছু ডকুমেন্টস জমা দিবে প্রপারলিভাবে, তাহলে তার নামটাই গাছের নামের সাথে জড়িত হবে। এইটাকে বলা হয় অগ্রাধিকার আইন। তারপরে চলে আসি এই যে আমাদের ট্যাক্সোনমি বললাম, এই ট্যাক্সোনমি রিলেটেড আমাদের পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের যতগুলো প্রাণী আছে তাদেরকে 5টা শ্রেণীতে ভাগ করেছে। আর এই ভাগটা কে করেছে? R.H. হুইটেকার 1969 সালে। এবার প্রথম ভাগটা যদি দেখি, প্রথম ভাগটার নাম হচ্ছে মনেরা, তারপর প্রোটিস্টা, তারপর ফাঞ্জি, তারপর প্ল্যান্টি, তারপর অ্যানিম্যাল। তাহলে এই যে ভাগগুলো করা হয়েছে, ভাগগুলো কী হিসাবে করা হয়েছে? কোষের প্রকৃতি হিসাবে। যেন এই প্রাণীগুলো মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জি, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া, এরা প্রোক্যারিওটিক না ইউক্যারিওটিক? প্রোক্যারিওটিক মানে যাদের প্রাচীন নিউক্লিয়াস আছে, আর ইউক্যারিওটিক মানে যাদের অ্যাডভান্স নিউক্লিয়াস আছে।
সেকেন্ড করা হয়েছে জীবের গঠনের জটিলতা, যে এই যে প্রাণীগুলো তারা কি ইউনিসেলুলার এককোষী নাকি বহু সেলুলার মানে মাল্টি সেলুলার, যা নাম মানে বহুকোষী। আবার ভাগ করা হয়েছে পুষ্টির তারতম্য অনুসারে, যে তারা কীভাবে নিজেদের পুষ্টি সম্পূর্ণ করে, যে নিজেরা নিজেদের খাবার তৈরি করে মানে অটোট্রপিক্যালি অর হেটারোট্রপিক্যালি। ক্লিয়ার? তাহলে এখানে আমরা দেখে নিই মনেরা এরা কি হচ্ছে এককোষী, তাহলে ইউনিসেলুলার এবং প্রোক্যারিওটিক। এদের পুষ্টি সাধারণত মৃতজীবী, মানে এরা মরা গলা পচা জিনিস থেকে নেয় অথবা কারোর বডিতে থাকে এবং মৃতজীবী উপায়ে থাকে। এদের সবচেয়ে ইম্পর্টেন্ট, এদের কোষ প্রাচীর কী হচ্ছে পেপটাইড ও গ্লাইক্যান, আর এদের ডিএনএ আবরণবিহীন কোনো কোষীয় অঙ্গাণু থাকে না, কিন্তু সেটা কিন্তু বুঝবে পর্দা বেষ্টিত কোনো কোষীয় অঙ্গাণু থাকে না। আর এদের জনন কিন্তু অযৌন জনন পদ্ধতি, উদাহরণ ব্যাকটেরিয়া অ্যান্ড সায়ানোব্যাকটেরিয়া। তারপর যদি চলে যায় প্রোটিস্টা এরাও কিন্তু এককোষী, কিন্তু এরা কিন্তু ইউক্যারিওটিক। তাহলে মনেরা ছিল প্রোক্যারিওটিক, দেখো মনেরা ছিল প্রোক্যারিওটিক, কিন্তু এরা কিন্তু ইউক্যারিওটিক। ঠিক আছে? এদের পুষ্টি পদ্ধতি সহজেই বা পরবর্তী, মানে নিজের খাবার নিজেরা তৈরি করতে পারে। এদের ডিএনএতে হিস্টোন প্রোটিন থাকে, আর এদের পর্দা ঘেরা কোষ অঙ্গাণু থাকে। এরা কিন্তু যৌন আর এবং অযৌন দুটো পদ্ধতিতে বংশবিস্তার করে, যেমন ক্ল্যামাইডোমোনাস ইউগ্লিনা অ্যান্ড ভলভক্স। ক্লিয়ার? তারপরে চলে আসি ফানজাই মানে কি? ফানজাই মানে দেখবি পাউরুটি বা অনেকদিন ধরে কোনো কমলা লেবু রেখে দিলে পরে ওর উপরে সাদা সাদা তুলোর মতো জমে, এরা হচ্ছে ফানজাই। এদের দেহে কিন্তু কোনো ক্লোরোফিল নেই, যদি ক্লোরোফিল না থাকে নিজের খাবার নিজেরা তৈরি করতে পারবে না, তার মানে এরা পরজীবী হবে, কিংবা এরা মরা গলা জিনিসের উপর জন্মায় বলে এদের মৃতজীবী হয়। ঠিক আছে? আর এই ফানজাইরা কিন্তু এককোষী হতে পারে, বহুকোষী হতে পারে, এবং এরা কিন্তু কনফার্ম ইউক্যারিওটিক। ঠিক আছে? আর এদের যে কোষ প্রাচীর সেটা কাইটিন দিয়ে বানানো। ঠিক আছে? এটাই স্পেশাল। ঠিক আছে? তাহলে এদের কোষ প্রাচীর কাইটিন, আর এদের খাদ্যবস্তু হচ্ছে গ্লাইকোজেন, আর এরা যৌন অজনন পদ্ধতিতে বংশবিস্তার করতে পারে। তারপরে চলে যায় আমাদের প্ল্যান্টি কি বলছে? প্ল্যান্টি যদি দেখি তাহলে আমরা এরা বহুকোষী, মানে উদ্ভিদরা বহুকোষী এবং ইউক্যারিওটিক। এরা নিজের খাবার নিজেরা তৈরি করতে পারে, এদের ক্লোরোফিল থাকে, এদের কলা গঠিত হয়েছে, এদের খাবার যে সঞ্চয় করে রাখে সেটা হচ্ছে কার্বোহাইড্রেট বা শেষার। আর এই প্ল্যান্টিরা যৌন আর অযৌন জনন দুইভাবে বংশবিস্তার করতে পারে, যেমন স্পাইরোগারা, পোগোনেটাম, ডায়াপ্টিস এক্সেট্রা। এবার চলে আসি আমাদের অ্যানিমেলিয়া মানে কি বুঝতেই পারছো, যে সেটা অ্যানিম্যাল বা প্রাণী হবে। তাহলে এরা সবসময় বহুকোষী ইউক্যারিওটিক, দেহে কলা অঙ্গতন্ত্র গঠিত হয়, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, অ্যানিম্যালদের কোনো কোষ প্রাচীর থাকে না, আর কোষের সেন্ট্রিওল থাকে বিভাজনের জন্য। ঠিক আছে? আর হলোজৈবিক পুষ্টি, মানে এরা ডিরেক্টলি খাবারগুলোকে গ্রহণ করে। ঠিক আছে? এবার চলে আসি উদ্ভিদ রাজ্য নিয়ে। উদ্ভিদ রাজ্য যদি দেখি আমরা, তাহলে দেখব পুরো উদ্ভিদ রাজ্যকে দুটো ভাগে ভাগ করা আছে। একটা হচ্ছে ক্রিপ্টোগ্যামাস, একটা হচ্ছে ফ্যানারোগ্যামাস। ক্রিপ্টোগ্যামাস মানে হচ্ছে অপুষ্পক, মানে যাদের কোনো ফুল হয় না। আর ফ্যানারোগ্যামাস মানে সপুষ্পক, মানে এদের ফুল ফল সবই হয়। এইবার এই ক্রিপ্টোগ্যামাসকে আবার তিন ভাগে ভাগ করা আছে: শৈবাল, মস অ্যান্ড ফার্ন, মানে থ্যালোফাইটা, ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা। থ্যালোফাইটা মানে কি? যাদের মূল, কাণ্ড, পাতা কিচ্ছু বোঝা যায় না, তাদেরকে বলে থ্যালোফাইটা, যেমন ভলভক্স, ক্ল্যামাইডোমোনাস, ঠিক আছে, স্পাইরোগ্যারা, এরা হচ্ছে থ্যালোফাইটা। ব্রায়োফাইটা মানে কি? যাদের মূল নেই কিন্তু মূলের মতন পার্ট আছে, ঠিক আছে, কাণ্ড নেই কাণ্ডের মতো পার্ট আছে। ঠিক আছে? তাহলে যেমন হচ্ছে রিক্সিয়া, পোগোনিটাম এক্সেট্রা এক্সেট্রা। এবার ফানজাই যদি চলে যায়, লাইকোপোডিয়াম, শুষ্নি, এটা কিন্তু আমাদের ফান। এবার চলে যায় ফ্যানারোগ্যামাস, মানে যাদের ফুল ফল হয় তাদেরকে বলা হয় ফ্যানারোগ্যামাস। এবার ফ্যানারোগ্যামাসকে আবার দুটো ভাগে ভাগ করছে, একটা হচ্ছে ব্যক্তবীজি, একটা হচ্ছে গুপ্তবীজি। মানে ব্যক্তবীজি মানে যদি ফল গঠিত না হয় তাহলে ফলের বাইরে বীজগুলো থাকবে, তাহলে এটাকে বলা হয় ব্যক্তবীজি। গুপ্তবীজি মানে কি? যখন ফলের ভিতরে লুকানো থাকবে বীজগুলো, তখন সেটাকে বলা হয় গুপ্তবীজি। এরকম এই ব্যক্তবীজিকে কোনো ভাগেই ভাগ করা হয় না, কিন্তু গুপ্তবীজিকে আবার দুটো ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে একবীজপত্রী, আর একটা হচ্ছে দ্বিবীজপত্রী। একবীজপত্রী মানে কি? যাদের একটাই বীজপত্র আছে যে সমস্ত উদ্ভিদে, তাহলে তাদেরকে বলা হয় একবীজপত্রী, যেমন ধান, গম। দ্বিবীজপত্রী মানে যাদের দুটো বীজপত্র আছে তাদেরকে বলা হয় দ্বিবীজপত্রী। তারপরে চলে যায় ক্রিপ্টোগ্যামাস। আমি একটু আগেই বললাম যে যারা পুষ্প উৎপাদনের সাহায্যে প্রজনন সম্পন্ন করে না তাদেরকে বলা হয় ক্রিপ্টোগ্যামাস। আর ফেনারোগ্যামাস আমি বললাম যে যারা পুষ্প উৎপাদনের মাধ্যমে নিজেদের বংশ বিস্তার করে তাদেরকে বলা হয় ফেনারোগ্যামাস।
এবার যে এতক্ষণ যে অ্যালগি, তারপর হচ্ছে বায়োফাইট, টেরিডোফাইট, ঠিক আছে, এগুলো পড়লাম, ঠিক আছে, গুপ্তবীজি, ব্যক্তবীজি, জীব, এগুলো পড়লাম। এগুলো সম্পর্কে দেখি। অ্যালগি সাধারণত কোথায় থাকে? জলে থাকে, ঠিক আছে। বায়োফাইট কোথায় থাকে? বেশিরভাগ সিক্ত মানে ভেজা জায়গায়, এবং নিষেকের সময় জলের প্রয়োজন হয়। তাহলে দেখো ডাঙ্গায়ও থাকছে, আবার নিষেকের সময় জলও যাচ্ছে। সেই জন্যেই এই মশকে বলা হয় উভয়চর উদ্ভিদ বলা হয়, ঠিক আছে। ফান এরা স্থলে থাকে, ব্যক্তবীজীও স্থলে থাকে, গুপ্তবীজীও কিন্তু স্থলে থাকে, বৃক্ষ জাতীয়। এবার উদ্ভিদ দেহ চলে যায়। যদি আমরা দেখি শৈবাল, এরা সমঙ্গদেহী, এদের মূল, কাণ্ড, পাতা কোনো কিছুই বিভাজন করা যায় না। আর এদের প্রধান দেহটা হচ্ছে লিঙ্গধর প্রকৃতির। লিঙ্গধর মানে কি হচ্ছে? লিঙ্গধর মানে এন প্রকৃতির, ঠিক আছে। এদের তারপরে চলে যায় আমাদের মশের দেহে কাণ্ড থাকে না, কিন্তু কাণ্ডের মতো কে থাকে? কলিড। পাতা থাকে না, পাতার মতো কি থাকে? ফাইলিড। মূল থাকে না, মূলের পরিবর্তে রাইজয়েড, ঠিক আছে। আচ্ছা, তারপরে চলে যায় যদি আমাদের দেখি ফান। ফান কি হচ্ছে? এদের দেহে কাণ্ড পাতা বিভাজিত। তাহলে ফানের দেহ কাণ্ড পাতা বিভাজিত। পাতা দুই প্রকারের হয়, একটা হচ্ছে ক্ষুদ্র আর একটা হচ্ছে সূক্ষ্ম, মানে একটা হচ্ছে মাইক্রোফাইলাম আর একটা হচ্ছে মেগাফাইলাম। এবং চলে যায় ব্যক্তবীজী, এদের দেহ প্রধানত রেণুধর। ব্যক্তবীজীদের দেহ রেণুধর, মূল কাণ্ড স্পষ্টভাবে বিভক্ত। আর আমাদের গুপ্তবীজীদের রেণুধর দেহ, মূল কাণ্ড পাতায় বিভক্ত। তারপর যদি চলে যাই আমরা ফুল ফল নিয়ে, সংবহন নিয়ে চলে যাই, তাহলে দেখো শৈবালদের ক্ষেত্রে ফুল ও বীজ তৈরি হয় না, কিন্তু বায়োফাইটারদের হ্যাড্রোম ও জাইলেম ফ্লোয়েম এগুলো থাকে অবস্থা, ঠিক আছে। তারপর চলে আসি, এদেরও ফুল ফল টেরিডোফাইটারদেরও হয় না। ব্যক্তবীজীদের কি হচ্ছে? বীজ হয়, বাট সেটা নগ্ন প্রকৃতির হয়। আর গুপ্তবীজীতে বীজ হয়, কিন্তু ফলের ভিতরে বীজ লুকোনো থাকে। সংবহন, অ্যালগিদের সংবহন অনুপস্থিত। তারপরে ব্রায়োফাইটারদের জাইলেম এবং ফ্লোয়েম আছে, কিন্তু উন্নত নয়। ফান্ডের অবশ্যই আছে। তারপরে ব্যক্তবীজি, গুপ্তবীজি এদের সবাই আছে। তারপরে কী হচ্ছে? শৈবালদের কোনো শস্য গঠিত হয় না, ব্রায়োফাইটারদের গঠিত হয় না, টেরিডোফাইটারদের গঠিত হয় না, কিন্তু আমাদের জিমনোস্পার্মের গর্ভধারণের পূর্বে গঠিত হয়। সেই জন্য এদের এদের শস্য এন প্রকৃতি। আর দ্বিনিষেকের ফল আমাদের গুপ্তবীজিদের তৈরি হয় বলে 3N প্রকৃতি আমাদের শস্য। উদাহরণগুলো দেখে নেবে, যেমন শৈবাল হচ্ছে ভলভক্স, উলভা, এগুলো। একবীজপত্রী, দ্বিবীজপত্রী কাকে বলে যদি দেখি, তাহলে যে সমস্ত উদ্ভিদের একটাই বীজপত্র আছে তাকে বলা হয় একবীজপত্রী। যেমন ধান, গম। দ্বিবীজপত্রী মানে কি? এদের অনেকগুলো বা দুটো বীজপত্র থাকে, যেমন আম, জাম, ঠিক আছে। আর এই দ্বিবীজপত্রীরা বেশি দিন বাঁচতে পারে। এদের কাণ্ড যদি চলে যায়, মূল যদি চলে যায়, একবীজপত্রীদের মূল হচ্ছে গুচ্ছমূল, যেমন ধান গাছের। আর দ্বিবীজপত্রীদের মূল হচ্ছে প্রধান মূল। তার কাণ্ড, একবীজপত্রীদের কাণ্ড শাখাহীন, মানে শাখা থাকে না। দ্বিবীজপত্রীদের কাণ্ড শাখা প্রশাখাযুক্ত। পাতা সমান্তরাল শিরাবিন্যাস। যদি এটা পাতা দেখি, তাহলে পাতার মধ্যে এরকম শিরাবিন্যাস, কিন্তু দ্বিবীজপত্রীদের উদ্ভিদের পাতা এরকম জালকাকার শিরাবিন্যাস। ক্লিয়ার? আচ্ছা, বীজপত্র, একটাই বীজপত্র থাকে একবীজপত্রীদের, দ্বিবীজপত্রীদের দুটো বীজপত্র থাকে, ঠিক আছে। আমরা এটা পড়ে নিয়েছি ফেনোরোগ্যামাস। এবার চলে আসি প্রাণী রাজ্যের শ্রেণীবিন্যাস। প্রাণী রাজ্যে শ্রেণীবিন্যাস করা হয় তো দুটো ফ্যাক্টরের উপর নির্ভর করে, একটা হচ্ছে নোটোকট আর একটা হচ্ছে নার্ভ কট, ঠিক আছে। যদি নোটোকট দেখি, নোটোকট কি বলছে? যেটা থেকে আমাদের মেরুদণ্ড তৈরি হয়, ঠিক আছে, সেটা হচ্ছে নোটোকট। আর নার্ভ কট কোনটা? যেটা থেকে আমাদের নার্ভাস সিস্টেম তৈরি হয়, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের নার্ভ কট, ঠিক আছে। এবার এই দুটোর উপর ভিত্তি করে আমাদের কিন্তু ভাগ করা হচ্ছে পুরো প্রাণী রাজ্যটাকে। ফার্স্ট বলা হচ্ছে পরিফেরা। পরিফেরা হচ্ছে স্পঞ্জ, হচ্ছে উদাহরণ, মনে রাখবে, স্পঞ্জ বা সাইকন হচ্ছে উদাহরণ। এবারে এই স্পঞ্জের দেহে কিন্তু অসংখ্য ছোটো ছোটো ছিদ্র থাকে। এই এক একটা ছিদ্রর নাম হচ্ছে অস্টিয়া, ঠিক আছে। আর যার মাধ্যমে দেহের ভেতরে জল প্রবেশ করে অস্টিয়া দিয়ে, ঠিক আছে। এবং এই বাইরেরটাকে বলা হচ্ছে অস্কিউলাম, এটা দিয়ে জল বাইরে বের করে দেয়, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে অস্কিউলাম। আর দেহে নালিকাতন্ত্র থাকে, দেহে কোয়ানোসাইট কোষ দ্বারা পরিবেষ্টিত। তাহলে কি কোষ দ্বারা পরিবেষ্টিত? কোয়ানোসাইট। তারপর যদি চলে যায় নিডারিয়া। নিডারিয়া যদি উদাহরণ দেখি, তাহলে হাইড্রা বা জেলিফিশ হবে। দেখো এদের দেহে নিডোব্লাস্ট কোষ থাকে, খুব ইম্পর্টেন্ট। নিডোব্লাস্ট কোষ কাদের দেহে থাকে? নিডারিয়াদের দেহে থাকে, ঠিক আছে। মুখ ছিদ্রই পায়ুছিদ্রের কাজ করে, তার মানে এদের মুখ ছিদ্র যেটা, সেটাই কিন্তু পায়ুছিদ্র, ঠিক আছে। আর মুখ ছিদ্রকে কোষিকা বেষ্টন করে, সেই যে দাড়ির মতন যেগুলো আছে এগুলো হচ্ছে কোষিকা, তাহলে মুখকে কোষিকা বেষ্টন করে থাকে। এদের দেহে একটোডার্ম, এন্ডোডার্ম দুটো স্তর নিয়ে তৈরি হয়, সেই জন্য এদেরকে বলা হয় ডিপ্লোব্লাস্টিক প্রাণী।
ডিপ্লোব্লাস্টিক, ঠিক আছে। তারপর চলে আসে টিনোফোরা। টিনোফোরার উদাহরণ হচ্ছে বোরো বা হার্মিফোরা। এবারে টিনোফোরা দ্বিঅরিভাবে, মানে এই বরাবর কাটলে পরে আমি সমান পাবো। দেহত্বকে কোলোব্লাস্ট সেল থাকে, তাহলে আমাদের টিনোফোরাতে কিন্তু দেহত্বকে কোলোব্লাস্ট কোষ থাকে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, এদের দেহে 8টা চিরুনির মতো কমপ্লেট থাকে, 8টা কমপ্লেট থাকে, আর মুখে কোষিকা বিপরীত মুখে অবস্থান করে। তারপর চলে আসি প্ল্যাটিহেলমিনথিস, চ্যাপ্টা কৃমি বা ফিতা কৃমি বলা হয়। দেহ চ্যাপ্টা ফিতার মতন, এদের সিলম বা গহ্বর অনুপস্থিত। এদের স্নায়ুতন্ত্র কিসের মতো, ময়ের মতন। এরা ত্রিস্তরী, একটোডাম, এন্ডোডাম। এবং আর এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এদের রেচন অঙ্গের নাম হচ্ছে ফ্লেম কোষ। তাহলে আমাদের যদি কোশ্চেন আসে যে প্ল্যাটিহেলমিনথিসদের রেচন অঙ্গের নাম কি, তাহলে আমরা বলবো ফ্লেম কোষ। তারপর চলে যাই নিমাটোডা। নিমাটোডার যদি দেখি উদাহরণ, তাহলে গোল কৃমি বা আর কি আছে, গোদ কৃমি। গোল কৃমি আর কি আছে, গোদ কৃমি। এবার এদের দেহ পুরো কিউটিক্যাল দ্বারা আবৃত, ঠিক আছে। এদের দেহটা কি হচ্ছে, পুরো কিউটিক্যাল দিয়ে আবৃত। রক্ত সংবহন অনুপস্থিত, আর যদি থাকেও, ঠিক আছে, তাহলে ডিরেক্টলি থাকে না, তাহলে রক্ত সংবহন তন্ত্র অনুপস্থিত। এবং কি হচ্ছে, মুখ ছিদ্র এবং পায়ুছিদ্র, তাহলে দুটোই থাকে, মুখ ছিদ্র আছে, পায়ুছিদ্র দুটোই থাকে, ঠিক আছে। এদের রেচনতন্ত্রে একজোড়া রেচন নালী বা দুটি রেনট কোষ থাকে, তাহলে কি থাকে, রেনট কোষ থাকে দুটো, ঠিক আছে। আর রেচন ছিদ্রের মাধ্যমে এদের দেহের বাইরে বের করে দেয় নোংরাগুলোকে। অ্যানিলটা, যেখানে কেঁচো বা জোক পড়ছে, এদের দেহ ছোট ছোট এরকম আংটির মতো খণ্ড নিয়ে তৈরি, সেই জন্য এদেরকে বলা হচ্ছে অ্যানিলিডা, ঠিক আছে। এদের রেচন অঙ্গের নাম নেফ্রিডিয়া, খুব ইম্পর্টেন্ট। কেঁচোর রেচন অঙ্গের নাম কি, বা অ্যানিলিডাদের রেচন অঙ্গের নাম কি, নেফ্রিডিয়া। আর এদের রক্ত সংবহন বদ্ধ প্রকৃতির, আমরা কিন্তু পড়েছি, তাহলে এদের রক্ত সংবহন বদ্ধ প্রকৃতির, ঠিক আছে। আর এরা কিন্তু ত্রিস্তরী, দেখো একটোডাম, এন্ডোডাম আর মেসোডাম, এই 3টা স্তর নিয়ে তৈরি হয়েছে। তারপরে চলে যায় আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা হচ্ছে আরশোলা, মানে যতগুলো পতঙ্গ শ্রেণীর প্রাণী আছে সবই কিন্তু আর্থ্রোপোডার আন্ডারে পড়ে, ঠিক আছে। এবার চলে আসি আর্থ্রোপোডা। আর্থ্রোপোডাদের দেহ কি হচ্ছে, কাইটিন নির্মিত, ওকে। আর্থ্রোপোডাদের দেহ কাইটিন নির্মিত। এদের যদি পাগুলো দেখি, তাহলে এরকম খণ্ড খণ্ড অংশ নিয়ে তৈরি হবে, পাগুলো খণ্ড খণ্ড অংশ নিয়ে তৈরি হবে, তাই এদেরকে বলা হয় কি হচ্ছে, সন্ধিবদী। তাই এদেরকে কি বলা হচ্ছে, সন্ধিবদী। এদের রক্ত কি হচ্ছে, মুক্ত প্রকৃতির, শ্বাসঙ্গ, ট্র্যাকিয়া, বুকলাং এক্সেট্রা। আর সবচেয়ে ইম্পর্টেন্ট রেচন অঙ্গ, ম্যালপিজিয়ান নালী, সবুজ গ্রন্থি আর কক্সাল গ্রন্থি, ক্লিয়ার। তারপরে চলে আসি মোলাস্কা। মোলাস্কা যদি দেখি, তাহলে মোলাস্কা হচ্ছে জলশামুক, স্থলশামুক, এরা হচ্ছে কিন্তু মোলাস্কা। এদের দেহ নরম ও অখণ্ডিত, দেহে মাংসল পদ উপস্থিত, মেন্টাল পর্দা দ্বারা আবিষ্ট। এদের শ্বাসঙ্গের নাম টিনিডিয়াম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে মোলাস্কাদের শ্বাসঙ্গের নাম কি, টিনিডিয়াম। আর রেচন অঙ্গ হচ্ছে বোজোনাসের অঙ্গ, বোজোনাসের অঙ্গ হচ্ছে আমাদের মানে মোলাস্কাদের রেচন অঙ্গ। আর উদাহরণ হচ্ছে জল শামুক, স্থল শামুক। একাইনোডার্মাটা, একাইনোডার্মাটা কি, এদের দেহ চুন কণ্টক নির্মিত, মানে অ্যাকচুয়ালি একাইনোডার্মাটার উদাহরণ হচ্ছে তারা মাছ। এবার তারা মাছ যদি দেখো, তাহলে এদের দেহের মধ্যে কাটা কাটা অংশ থাকে, এদের দেহে জল সংবহন তন্ত্র উপস্থিত, এদের গমন অঙ্গের নালীপথ বিভিহার, তাহলে তারা মাছের গমন অঙ্গের নাম কি, নালীপথ। আর তারা মাছের শরীরে 5টা সমদূরত্বে কি হচ্ছে, অ্যাম্পুলাকার থাকে, অ্যাম্পুলাকার থাকে। তারপর চলে আসি হেমিকর্ডাটা। হেমিকর্ডাটা কি হচ্ছে, দেহে প্রোবোসিস বা কলার ও টাং নিয়ে গঠিত। দেখো প্রোবোসিস, কলার, টাং নিয়ে গঠিত। গলবিলের দু সাইডে এরকম ইউ আকৃতির ফুলকা ছিদ্র থাকে, উদাহরণ হচ্ছে ব্যালানো গ্লসাস। তারপর যদি চলে আসি আমাদের কর্ডাটা। কর্ডাটা মানে কি, কর্ডাটা হচ্ছে যাদের সারা জীবন ধরে নোটোকর্ড থাকে, ইভেন কি নার্ভ কর্ডও থাকবে, ঠিক আছে। আর পুচ্ছ লেজ থাকে, বদ্ধ রক্ত সংবহন, তাদেরকে বলা হয় কর্ডাটা, যেমন রুই মাছ, সোনা ব্যাং এক্সেট্রা, কর্ডাটা। এবার কর্ডাটাকে ভাগ করা আছে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা। ইউরোকর্ডাটা নোটোকর্ড যদি কেবলমাত্র লাভার লেজের দিকে থাকে, শুধুমাত্র লেজের দিকে থাকে, তাহলে সেটা হচ্ছে ইউরোকর্ডাটা। টিউনিকেটে থাকে এবং গলবিলে অসংখ্য ফুলকা ছিদ্র থাকে, উদাহরণ অ্যাসিডিয়াস স্যাপলা। সেফালোকর্ডাটা যদি চলে যায়, সেফালোকর্ডাটা হচ্ছে নোটোকর্ড কেবলমাত্র পৃষ্ঠদেশে তন্তু থেকে লেজ পর্যন্ত থাকবে, গলার ওখান থেকে থাকবে, এবং দেহে ভি আকৃতির মায়াটম বেশি আছে, রেচনাঙ্গ নেফ্রিডিয়া। তাহলে আমি যদি বলি সেফালোকর্ডাটার রেচনাঙ্গের নাম কি, তাহলে নেফ্রিডিয়া, উদাহরণ অ্যামফিঅক্সাস। এবার চলে আসি ভার্টিব্রাটা।
ভার্টিব্রাটা যদি দেখি তাহলে নোটোকর্ড মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, তার মানে এখন কিন্তু মেরুদণ্ড আবির্ভাব ঘটেছে। নার্ভ কর্ডটি মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড দ্বারা বিভক্ত, তার মানে কি নার্ভ কর্ড এবার দুটো আছে, মস্তিষ্ক আর সুষুম্নাকাণ্ড। মস্তিষ্ক কয়টি দ্বারা আবৃত, মানে মাথাটা কী হচ্ছে কয়টি দ্বারা আবৃত, উদাহরণ হচ্ছে কাতলা মাছ, গিরগিটি। তারপরে চলে আসি আগ্নাথা। আগ্নাথা মানে কি, আগ্নাথা হচ্ছে এদের মুখে চোয়াল থাকে না, তার মানে আমাদের দুটো যে চোয়াল আছে এদের থাকে না, এদের বহিঃকঙ্কাল থাকে না, এদের যুগ্ম মানে জোড়া কোনো উপাঙ্গ থাকবে না, যেমন ল্যাম্প্রে, হ্যাগফিশ এক্সেট্রা। ন্যাথোস্টোমাটা মুখের চোয়াল থেকে, নাসারন্ধ্র এক জোড়া, ঠিক আছে, উদাহরণ পায়না, গিনিপিগ, এটা হচ্ছে ন্যাথোস্টোমাটা, ঠিক আছে। অ্যান্ড লাস্ট চলে যায় আমাদের সাইক্লোস্টোমাটা। সাইক্লোস্টোমাটা যদি দেখি, সাইক্লোস্টোমাটা মুখের চোয়ালবিহীন, মুখ ছিদ্র গোলাকার এবং মিউকাসযুক্ত হচ্ছে তার চামড়া, মানে পিচ্ছিল হবে, উদাহরণ হচ্ছে মিক্সিন। তারপরে যদি চলে যাই আমরা এখানে কন্ডিকথিসে চলে যাই। কন্ডিকথিস কী হচ্ছে, কন্ডিকথিস হচ্ছে সামুদ্রিক মাছ। তাহলে এদের দেহে ছোট ছোট আঁশ থাকবে, যেটাকে বলে আণুবীক্ষণিক প্ল্যাকয়েড আঁশ। তাহলে কন্ডিকথিসদের কী আঁশ থাকে, প্ল্যাকয়েড আঁশ থাকে। এদের দেহে কোনো হাড় থাকে না, হাড়ের বদলে তরুণ আস্থি থাকে, যেমন আমাদের নাকের মধ্যে আছে নরম টাইপের যে হাড়গুলো, ওগুলোকে বলা হয় তরুণ আস্থি। মুখ ছিদ্র মস্তিষ্কের অঙ্কদেশে মানে নিচের দিকে থাকবে, ঠিক আছে। লেজটা সমানভাবে বিভক্ত না, দেখো লেজ একটু বাঁকা আছে, ঠিক আছে, সমান না, একটা ছোটো একটা বড়, এইটাকে বলা হয় হেটারো সার্কেল, এইটাকে বলা হয় হেটারো সার্কেল, ঠিক আছে। পুরুষদের ক্লাস্পার অঙ্গ থাকে যেটা সংক্রমণ করে, আর ফুলকা কানকো দ্বারা আবৃত থাকে না, পটকা অনুপস্থিত, তার মানে এদের হাঙ্গরের কিন্তু পটকা নেই। তারপর চলে আসি অস্টিকথিস। অস্টিকথিস হচ্ছে আমাদের মিষ্টি জলের মাছ। এদের দেহ আণুবীক্ষণিক সাইক্লয়েড, টিনয়েড এবং গ্যাংওয়েড আঁশ দ্বারা ঢাকা থাকে। অন্তকঙ্কাল তরুণাস্থিময়, মুখ ছিদ্র সামনের দিকে, দেখো মুখ ছিদ্র সামনের দিকে আছে, মুখ ছিদ্র সামনের দিকে আছে। লেজটা দেখো দুটো সমান আছে, তার মানে এটা হোমোসাইকেল, আর এখানে কানকো আছে, আর দেহে তো পটকা থাকবেই, যেমন রুই মাছ, মৃগেল মাছ। এবার চলে আসে উভয়চর। উভয়চর মানে যারা জলেও থাকে ডাঙ্গায়ও থাকে তাদেরকে উভয়চর বলা হয়। তাহলে উভয়চরদের চর্মসিক্ত ও নগ্ন প্রকৃতির। শৈশবকালে অ্যাকচুয়ালি এরা জলে থাকে, কিন্তু যখন পূর্ণাঙ্গ হয়ে যায় তখন কিন্তু আবার ডাঙ্গায় চলে আসে, সেই জন্য এদেরকে বলা হচ্ছে উভয়চর প্রাণী। সামনের পায়ে 4টা এবং পেছনের পায়ে 5টি আঙ্গুল থাকে, কিন্তু সেগুলোতে কোনো নখ থাকে না। আর 10 জোড়া কয়টি স্নায়ু থাকে, যেমন কুনো ব্যাং, সোনা ব্যাং কিন্তু এই উভয়চরের মধ্যে পড়ছে। তারপর যদি চলে যাই আমরা সরীসৃপ। সরীসৃপদের দেহ শুষ্ক এবং সরীসৃপদের দেহে আঁশ আছে ছোটো ছোটো, এবং সবচেয়ে বড় কথা তাদের আঙ্গুলের মধ্যে কিছু নখ আছে। আর অবসানের ছিদ্র আড়াআড়িভাবে হৃৎপিণ্ডের 2টি অলিন্দ এবং একটি অর্ধবিভক্ত নিলয়। যেহেতু সরীসৃপ সেজন্য হৃৎপিণ্ডের কয়টা প্রকোষ্ঠ, হৃৎপিণ্ডের হচ্ছে 2টো প্রকোষ্ঠ, মানে 2টো অলিন্দ, আর নিলয়টা হচ্ছে অর্ধবিভক্ত, যেমন গোখরো সাপ, টিকটিকি। এবার চলে আসি এভিস। এভিস মানে হচ্ছে পক্ষী, তার মানে এদের পালক থাকবে, এদের সামনের পা দুটো ডানায় রূপান্তরিত হয়ে গেছে, চোয়ালে চঞ্চু আছে মানে চোয়ালে ঠোঁট আছে, এবং বক্ষে উড্ডয়ন পেশি যেটা দিয়ে ওরা উঠতে পারে, ঠিক আছে। আর এরা সাধারণত ডিম পাড়ে, যেমন পায়রা, ময়ূর। এবং লাস্ট চলে যায় স্তন্যপায়ী প্রাণী। স্তন্যপায়ী প্রাণী হচ্ছে আমরা, আমাদের দেহে ছোটো ছোটো লোম আছে, স্তনগ্রন্থি থাকে, ঠিক আছে। মেয়েদের ক্ষেত্রে সেই স্তনগ্রন্থি বেশি সক্রিয়, ঠিক আছে। আমাদের কানে কর্ণছত্র থাকে, মানে কানের বাইরের দিকে যে অংশটা সেটাকে কর্ণছত্র বলে, এবং চোয়াল, নিচের চোয়াল যে এটা কিন্তু একটা অস্থি নিয়ে গঠিত। আমরা সরাসরি বাচ্চা প্রসব করি, যেমন গিনিপিগ, তারপর হচ্ছে বাঘ, এরা সরাসরি বাচ্চা প্রসব করে। এই গেল আমাদের ক্লাস 9-এর ফার্স্ট চ্যাপ্টারের, ঠিক আছে, পুরো শর্ট নোট, একটা ফুললি ওয়ান শটের ভিডিও বানিয়ে দেওয়া হলো, ঠিক আছে। ভিডিওটা দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমি যেটুকু পড়ালাম সেটা কিন্তু বইয়ের সাথে মিলিয়ে নিয়ে তোমরা রিভিশন করতে থাকো, বারবার রিপিটেড রিভিশন করতে থাকো, যাতে করে তোমাদের এই চ্যাপ্টার থেকে কোনো কোশ্চেন আসলে সেটা যেন ভুল না হয়। আর যদি তোমাদের কোথাও পড়তে অসুবিধা হয় বা বুঝতে অসুবিধা হয় কমেন্টে অবশ্যই জানাবে। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে, আর বেল আইকন প্রেস করে দিবে, যাতে করে তোমাদের কাছে সবচেয়ে আগে নোটিফিকেশানটা আসে। চলো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।